শিক্ষার্থীরা, আমি আবারও চলে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4-এর তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। বিগত দুটি পর্বে আমি আলোচনা করেছিলাম অধ্যায় 4-এর প্রথম অংশ ভাইরাস এবং দ্বিতীয় অংশ ব্যাকটেরিয়া নিয়ে। আজকে আমি আলোচনা করব এই অধ্যায়ের তৃতীয় পর্ব বা শেষ অংশ, সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী। চলো তাহলে শুরু করা যাক। পরজীবী কি? পরজীবী হচ্ছে সে সকল জীব যারা অন্য জীবের ভিতরে বা বাহিরে সমসময় বা সাময়িকভাবে অবস্থান করে এবং পুষ্টির জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে আশ্রয়দাতার উপর নির্ভর করে, তাদেরকেই বলা হচ্ছে পরজীবী। অর্থাৎ পরজীবীরা সবসময় পরনির্ভরশীল হয়, তারা কখনো একা একা বসবাস করতে পারে না বা তাদের পুষ্টির জন্য তাদের অন্য আরেকটি জীবন্ত কোষের প্রয়োজন হয়। তো যেই জীবন্ত জীবের উপর তারা নির্ভরশীল হয়ে তাদের পুষ্টিটা গ্রহণ করছে, সেই দেহটাকে বা সেই জীবকে বলা হয় ওই পরজীবীর পোষক দেহ। তো আমরা আজকে যেই পরজীবীটা নিয়ে আলোচনা করব সে হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তো এই পরজীবীটা প্রোটোজোয়া নামে এক ধরনের ইউক্যারিওটা পর্বের প্রাণী, যারা হচ্ছে এককোষী। তো এরা হচ্ছে মুক্তভাবে বা অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। এগুলো অন্যান্য ক্ষুদ্র অঙ্গাণু বা জৈব টিস্যু খেয়ে থাকে। এছাড়াও এই যে প্রোটোজোয়া যে পর্বটা আছে, এই প্রোটোজোয়া পর্বেরই অনেকগুলো পরজীবীর মধ্যে এই ম্যালেরিয়ার জন্য রোগের জন্য দায়ী যে পরজীবীটি আছে তার নাম হচ্ছে প্লাজমোডিয়াম স্পিসিস। প্লাজমোডিয়াম মানুষের মধ্যে ম্যালেরিয়া নামক মারাত্মক রোগ সৃষ্টি করে। আর ম্যালেরিয়া যে রোগটি হচ্ছে সেই রোগের শব্দটির অর্থ হচ্ছে দূষিত বায়ু। 1880 সালে ফরাসি ডাক্তার চার্লস ল্যাভেরন ম্যালেরিয়া রোগের জীবাণু হিসেবে প্লাজমোডিয়াম মানুষের রক্তে দেখতে পান এবং 1898 সালে স্যার রোনাল্ড রস এই যে ম্যালেরিয়ার যে পরজীবীটি আছে সেটি তো আর একা একা চলতে পারছে না, তো তাকে, সে যেহেতু মানুষের দেহে রোগ সৃষ্টি করে, তো মানুষ পর্যন্ত পৌঁছতে তার একটা মাধ্যম বা বাহক প্রয়োজন হয়। তো 1898 সালে স্যার রোনাল্ড রস উনি দেখেন যে এই ম্যালেরিয়ার জীবাণুটার বাহক হিসেবে স্ত্রী অ্যানোফিলিস মশকই সাহায্য করছে। অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস যে মশকটি আছে সেই এই ম্যালেরিয়া জীবাণুটির বাহক হিসেবে কাজ করে মানুষ পর্যন্ত এই জীবাণুটিকে পৌঁছে দেয়। এখানে সবাই একটু খেয়াল করো যে ম্যালেরিয়া পরজীবীর শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। সে প্রথমে হচ্ছে প্রোটোজোয়া নামে এক ধরনের পর্ব আছে, সেই প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত। এরপর এর শ্রেণী হচ্ছে স্পোরোজোয়া। স্পোরোজোয়ার বৈশিষ্ট্য হচ্ছে যে এদের এই স্পোরোজোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত যে সকল জীব আছে তারা সবসময় চলনাঙ্গহীন অন্তঃপরজীবী হয়ে থাকে। অন্তঃপরজীবী মানে কি, যে তারা সবসময় পোষক দেহর ভিতরে রোগ সৃষ্টি করে বা পোষক দেহের ভিতরে কিন্তু এরা বসবাস করে। এরপর এদের বর্গ হচ্ছে হেমোস্পোরিডিয়া, অর্থাৎ এই বর্গের অন্তর্ভুক্ত যে সকল দেহ জীব আছে তাদের সবসময় সন্ধিপদ প্রাণীদেহে নিষেক ঘটে। অর্থাৎ যে সকল প্রাণীরা সন্ধিপদ, যেমন মশা, এদের দেহে কিন্তু এই সকল পরজীবীগুলোর নিষেক ঘটে। এটাই হচ্ছে তার স্পেশাল বৈশিষ্ট্য। এরপর প্লাজমোডেইডি নামে একটি গোত্র আছে। সেই গোত্রের অন্তর্ভুক্ত যেই জীবগুলো আছে তারা মেরুদণ্ডী প্রাণীদেহে সবসময় তাদের গ্যামেটোসাইট তৈরি করে। তাহলে দেখা গেল যে এখানে যতগুলো পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণের অন্তর্ভুক্ত যেই প্রাণীটি আছে বা যে পরজীবীটি আছে সেটি হচ্ছে প্লাজমোডিয়াম, আর এটিই হচ্ছে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবী। তো এদের বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এই পর্বের শ্রেণী বিন্যাসগত অবস্থান থেকে আমরা বুঝতে পারি। আর এখানে অনেকগুলো মানে ম্যালেরিয়া পরজীবী আসলে চার ধরনের পরজীবী আছে যারা কিনা মানুষের দেহে রোগ সৃষ্টি করে। তার মধ্যে প্লাজমোডিয়াম ভিভেক্স হচ্ছে সবচেয়ে ব্যাপক বিস্তার লাভ করেছে। এবার আসো পরজীবীটা যে আছে, যে ম্যালেরিয়ার যে পরজীবীটা, সে হচ্ছে তার একটা জীবন চক্র চালনা করে। এই জীবন চক্রে প্রথমে সে তার নিষেক ঘটায়, তারপর সেখান থেকে সে পোষক পরিবর্তন করে অন্য পোষক দেহে গিয়ে তারা রোগ সৃষ্টি করে, তারপর আবার সেখান থেকে আবার সে আগের পোষকে ফিরে আসে। অর্থাৎ
এখানে তার যে চক্রটা পরিচালনা হয়, এই চক্রটা তার দুটি পোষক দেহে সম্পন্ন হয়ে থাকে। এখানে দেখো তোমরা ফ্লোচার্টটা দেখতে পাবে যে এই ছকটার মধ্যে একটু খেয়াল করো যে এই ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র থেকে দুটি তীর চিহ্ন বের হয়ে এসেছে। একটা জীবন চক্র হয় তার মানব দেহে, আরেকটা জীবন চক্র হয় তার মশকির দেহে। মানব দেহে কি হয়? মানব দেহের মানব দেহে তো অনেক অঙ্গ প্রত্যঙ্গ, অনেক ধরনের কোষ আছে, তার মধ্যে ওরা টার্গেট করে হেপাটিক অর্থাৎ যকৃত কোষকে, আর অ্যারিথ্রোসাইটিক অর্থাৎ লোহিত রক্তকণিকাকে। অর্থাৎ মানব দেহে যখন ম্যালেরিয়ার পরজীবীটি প্রবেশ করছে, তখন প্রথমে সে যকৃত কোষকে আক্রমণ করে যকৃতের ভিতরেই সে একটি চক্র চালু করে, যাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। আর লোহিত রক্তকণিকার ভেতরে সে আরেকটি চক্র চালু করে, সেটাকে বলা হয় অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আবার দুইটি পর্যায়ে সম্পন্ন হয়, একটি হচ্ছে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, আরেকটি হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এই গেল মানব দেহে তার জীবনচক্র। এবার পাশেরটা খেয়াল করো, মশকির দেহে তারা দুটি পর্যায়ে সম্পন্ন করে তাদের জীবনচক্র, সেটি হচ্ছে গ্যামিটোগনি, আরেকটি হচ্ছে স্পোরোগনি। গ্যামিটোগনিটা সম্পন্ন করে তার মশকির যে ক্রপের লুমেন আছে সেখানে, আর স্পোরোগনিটা সে সম্পন্ন করে ক্রপের দুটি স্তরের মাঝামাঝি অবস্থানে। সুতরাং এটি হলো তার ওভারঅল ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। আশা করি সবার জীবনচক্রের একটি সামান্য ধারণা চলে এসেছে। এবার আসো আমরা একটা একটা করে এক্সপ্লেইন করব। প্রথমে আসো মানব দেহে তার জীবনচক্র। মানব দেহের জীবনচক্রের শুরুতেই সে যে কাজটা করে সে হচ্ছে, দেখো এখানে লেখা আছে যে যকৃত ও লোহিত রক্ত কণিকায় ম্যালেরিয়ার পরজীবী অর্থাৎ যে প্লাজমোডিয়াম, ম্যালেরিয়ার পরজীবী যে প্লাজমোডিয়ামও সে। ম্যালেরিয়া পরজীবী হচ্ছে ম্যালেরিয়াকে ইন্ডিকেট করছে যে এই পরজীবীটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, আর এর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। তো মানুষের দেহে তারা অযৌন পদ্ধতিতে তারা জীবনচক্র সম্পন্ন করে, আর প্লাজমোডিয়ামের এই অযৌন চক্রের নামই হচ্ছে সাইজোগনি। সুতরাং দেখো, মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর যে জীবনচক্র, সেখানে সাইজন্ট নামে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি বিশেষ দশা দেখা যায়। এই সাইজন্ট নাম থেকে এসেছে সাইজোগনি। আর প্লাজমোডিয়াম অর্থাৎ ম্যালেরিয়ার পরজীবীটি মানুষের দেহে অযৌন পদ্ধতিতে জীবন চক্র চালিয়ে যায় বিধায় এই চক্রটার নাম হয়েছে সাইজোগনি। দেখো, মানব দেহে সংগঠিত এই যে সাইজোগনি অর্থাৎ যে জীবন চক্র, সেটা আবার দুই ভাগে ভাগ করেছি, কারণ আমি একটু আগে বলেছি তোমাদের যে মানুষের দুটি জায়গায় এই ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র চালায়, একটা হচ্ছে যকৃত, আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকা। তো এই অবস্থানের ভিত্তিতেই এই সাইজোগনি দুটিকে ভাগ করা হয়েছে দুই ভাগে। নাম দেয়া হয়েছে একটিকে হেপাটিক সাইজোগনি, আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। অর্থাৎ হেপাটোসাইট কোষ অর্থাৎ যকৃত কোষকে আক্রমণ করে বলে যকৃতের ভেতরে যে জীবনচক্র চলে তাকে বলা হয় হেপাটিক সাইজোগনি, আর লোহিত রক্তকণিকার ভেতরে যেই জীবনচক্র চালায় তাকে বলা হয় অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। একটু আগে আমি আগের স্লাইডে আমি বলেছিলাম যে হেপাটিক সাইজোগনি আবার দুটি পর্যায়ে সংগঠিত হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আরেকটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এবারে আসো আমরা একে একে আলোচনা করব। প্রথমে আলোচনা করব হেপাটিক সাইজোগনি নিয়ে, পরবর্তীতে আমরা আলোচনা করব এরিথ্রোসাইটিক সাইজোগনি নিয়ে। এবারে আমরা আলোচনা করব হেপাটিক সাইজোগনি নিয়ে। সবাই এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটি হচ্ছে সেই মানুষের দেহে ম্যালেরিয়ার পরজীবীর যে জীবন চক্রটা চলে যকৃত কোষে, সেই চক্রটা, যার নাম হেপাটিক সাইজোগনি। খেয়াল করো, প্রথমেই মানব দেহে যখন মশকির মাধ্যমে অর্থাৎ অ্যানোফিলিস স্ত্রী মশকি যখন মানুষকে কামড় দেয়, ওই মশাটা যখন ওই ম্যালেরিয়ার জীবাণুটাকে বহন করতে থাকে, এখানে কিন্তু তিনজন কাজ করতেছে। প্রথমে হচ্ছে ম্যালেরিয়ার পরজীবীটা মশার দেহে থাকবে, সেটাকে বহন করে নিয়ে এসে মশা মানুষের দেহে যখন কামড় দেবে তখন তার রক্তস্রোতের মাধ্যমে গিয়ে একটা জিনিস প্রবেশ করবে। সেই জিনিসটা কি? সেই জিনিসটার নামই হচ্ছে স্পোরোজয়েড।
সবাই খেয়াল করো ছবির ডান পাশে যে একটি যকৃত কোষ দেখা যাচ্ছে। সেই যকৃত কোষের মাথায় স্পোরোজয়েট যে জীবাণুটা সেটা প্রবেশ করলো। তো এটি হচ্ছে মানবদেহে প্রবেশ করা ম্যালেরিয়ার পরজীবীর প্রথম ধাপ। সে ধাপটার নাম কি? স্পোরোজয়েট। তারপরে দেখো স্পোরোজয়েটটা নিচে গিয়ে যকৃত কোষের ভিতরেই ক্রিপ্টোজয়েট হয়ে যায়। সেই ক্রিপ্টোজয়েটটাই আবার পরবর্তীতে তার নিউক্লিয়াসকে বারবার বিভাজন করে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি দশা তৈরি করে, যাকে বলা হয় সাইজন্ট। সেই সাইজন্টটার মধ্যে যে প্রত্যেকটি নিউক্লিয়াস আছে তার চারিদিকে সাইটোপ্লাজম জমা হওয়া শুরু হয়, তখন সেগুলোকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েট। ক্রিপ্টোমেরোজয়েটটা থেকে পরবর্তীতে ক্রিপ্টোমেরোজয়েটগুলো যকৃত কোষের ভাঙন ঘটিয়ে বেরিয়ে আসে। যে বেরিয়ে আসে ক্রিপ্টোমেরোজয়েটগুলো, সেগুলো দেখতে সব একই রকম। তারা কিনা আবার নতুন একটা যকৃত কোষকে আক্রমণ করে। তো এখানে পাশের লেখাগুলো যদি একটু দেখো, আমরা আরেকবার রিভাইজ করি শুরু থেকে। প্রথমে মানুষের প্রবেশকৃত ম্যালেরিয়া পরজীবীর প্রথম ধাপ হচ্ছে স্পোরোজয়েট। তারপর জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নামটা হচ্ছে সাইজন্ট। সাইজন্টের অবস্থার পর শুরু হয় ক্রিপ্টোমেরোজয়েট অবস্থা। এই ক্রিপ্টোমেরোজয়েট যখন যকৃত কোষকে ভেঙে বের হয়ে এলো, তখনই শেষ হয়ে গেল প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আর শুরু হলো এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আমরা শুরুতেই বলেছিলাম যে হেপাটিক সাইজোগনি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটি প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তো প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ ধাপ হলো, পাশে দেখো লাল রঙের যে মার্ক করা লেখাগুলো, সেগুলোই হচ্ছে তিনটি আসল স্টেজ। প্রথম স্টেজ হচ্ছে স্পোরোজয়েট, তারপর স্পোরোজয়েটটা যকৃত কোষের ভিতরে ঢুকে হয়ে যায় ক্রিপ্টোজয়েট, তারপর হয়ে যায় সাইজন্ট, সাইজন্টের পরে হয়ে যায় ক্রিপ্টোমেরোজয়েট। তখন ক্রিপ্টোমেরোজয়েট হয়ে গেলে তারা যকৃত কোষকে ফেটে বেরিয়ে আসে এবং সেটি নতুন আবার আরেকটি যকৃত কোষকে আক্রমণ করে। এবার আসো সেই নতুন যকৃত কোষে আক্রমণ করার পর আবারও একই অবস্থা, আবারও সে সাইজন্ট তৈরি করে। সাইজন্টের পর যখন আবার প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হওয়া শুরু হয়, তখন সেগুলো হয়ে যায় মেটাক্রিপ্টোমেরোজয়েট। তো দেখো এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েটটা কি হচ্ছে, এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির শেষ অবস্থা। সেটা আবার সেই দ্বিতীয় যে যকৃত কোষকে আক্রমণ করেছিল ক্রিপ্টোমেরোজয়েট, সেটা পরবর্তীতে মেটাক্রিপ্টোমেরোজয়েট রূপে যকৃত কোষের ভাঙন ঘটিয়ে দুইটি ভিন্ন আকৃতির মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি করে। তোমরা চিত্রের একেবারে উপরে দেখতে পাবে যে দুই ধরনের মেটাক্রিপ্টোমেরোজয়েট বের হয়ে এসেছে, একটি আকারে ছোট আর বাকিগুলো হচ্ছে আকারে বড়। তো যেটি আকারে ছোট সেগুলোকে বলা হয় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট বা ক্ষুদ্র আকৃতির যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, আর আরেকটি হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। সেই ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট থেকে দেখো আবার একটি তীর চিহ্ন চলে যায়, সেই যে দ্বিতীয় যকৃত কোষটিতে একটি তীর চিহ্ন আবার চলে যাচ্ছে সেই যে দ্বিতীয় যকৃত কোষকে আক্রমণ করেছিল, সেই দ্বিতীয় যকৃত কোষের মতো এরকম আরেকটি যকৃত কোষকে ওরা আক্রমণ করে সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরোজয়েট, আবার মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট তৈরি করে। এভাবে সাইকেলটা কন্টিনিউ চলে, আর এই সাইকেলটাই হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এখানে আর কোনো স্পোরোজয়েট আসবে না, এখানে ক্রিপ্টোমেরোজয়েট থেকে সাইজন থেকে আবার মেটাক্রিপ্টোমেরোজয়েট। এখন এটা তো গেল ম্যাক্রোর কথা, অর্থাৎ বড় যেটা বের হয়ে আসছিল বড়টা। কিন্তু যে ছোট ছোটগুলো আছে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট, ওদের কি হবে? ওরা তখন আর যকৃত কোষকে আক্রমণ করবে না, ওরা তখন চলে যাবে লোহিত রক্তকণিকাকে আক্রমণ করার জন্য। অর্থাৎ এখানেই আমাদের হেপাটিক সাইজোগনির সমাপ্তি। অর্থাৎ হেপাটিক সাইজোগনির এই সাইকেলে ম্যালেরিয়ার যে পরজীবীটা মশার মাধ্যমে ঢুকেছিল বডিতে, সেটা হচ্ছে স্পোরোজয়েট অবস্থায় ঢুকেছিল। সেই স্পোরোজয়েট থেকে তারা তৈরি করে ক্রিপ্টোমেরোজয়েট। সেই ক্রিপ্টোমেরোজয়েট যকৃত কোষকে ফেটে বেরিয়ে এসে আরেকটা যকৃত কোষকে আক্রমণ করে তৈরি করে মাইক্রো ও ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েট। তো মাইক্রো আর ম্যাক্রো থেকে ম্যাক্রো যেটা বড়টা, সেটা আবার যকৃত কোষকে আক্রমণ করে একটার পর একটা যকৃত কোষকে ধ্বংস করতে থাকে। আর ওইদিকে মাইক্রো যে ছোটটা যে তৈরি হয়েছিল মেটাক্রিপ্টোমেরোজয়েট,
সে আর যকৃত কোষকে আক্রমণ না করে চলে যাবে লোহিত রক্তকণিকায়। সুতরাং আশা করি সবাই হেপাটিক সাইজোগনিটা বুঝতে পেরেছো। এখন দেখো মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডটা কি করবে? তারা এখন অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি শুরু করবে, অর্থাৎ মানবদেহে সংগঠিত হওয়া দ্বিতীয় জীবনচক্র। মানবদেহে সংগঠিত হওয়া দ্বিতীয় জীবনচক্রের নাম হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তোমরা এখানে সবাই একটা চিত্র খেয়াল করবে। চিত্রটা শুরু হবে বাম পাশ থেকে। বাম পাশে দুটো ছবি দেখতে পাচ্ছ, এখানে লেখা সাইজো ক্রিপ্টোজয়েডস আর হচ্ছে মেটাক্রিপ্টোজয়েডস। মাইক্রো যেটা ছোটটা, সেটা দেখো উপরে লাল বর্ণের যে রেড ব্লাড সেল আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, সেটা লাল রঙের, আর একটা নীল রঙের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড প্রবেশ করছে। পরবর্তীতে হয়ে যায় সেটা সেটা ভিতরে ঢোকার পর, ভিতরে ঢুকে দেখো লাল বর্ণের যে লোহিত রক্তকণিকা আছে তার ভিতরে নীল বর্ণের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড ঢুকে গোল হয়ে যায়। গোল হয়ে গেলে তার প্রথম স্টেজ শুরু হয়, তার নাম ট্রোফোজয়েডস। তো ট্রফোজয়েড আস্তে আস্তে দেখো চিত্রের বাম পাশ থেকে শুরু করে ডানের দিকে যাবে। তীর চিহ্নটা সবাই একটু ফলো করি। তো স্পোরোজয়েড অবস্থা দেখো, এই স্পোরোজয়েড অবস্থায় মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো গোল হয়ে যায় লোহিত রক্তকণিকার ভিতরে। আমরা কিন্তু সবাই জানি যে লোহিত রক্তকণিকার নিজস্ব কোনো নিউক্লিয়াস নেই। সুতরাং এখানে কিন্তু লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস নয়, এখানে মেটাক্রিপ্টোমেরোজয়েড যেটা ঢুকেছিল তার নিউক্লিয়াস আছে, সেটা এখানে সাইজন্ট হবে আস্তে আস্তে। পরবর্তীতে দেখো সিগনেট রিং স্টেজ। সিগনেট রিং স্টেজে খেয়াল করো যে ট্রফোজয়েডটা যেটা হয়েছিল, ট্রফোজয়েডের ব্লু কালারের যেই সার্কেলটা ছিল তার ভিতরে যে ব্ল্যাক কালারের একটা নিউক্লিয়াস দেখা যাচ্ছে, সেটা এক সাইডে সরে আসে আর ভিতরে একটা হোল বা একটা গর্ত সৃষ্টি হয়। তো দেখতে অনেকটা তখন রিংয়ের মতো দেখায়, এই জন্য এটাকে বলা হয় সিগনেট রিং স্টেজ। তারপরে ধাপটা দেখো ডান দিকে যাবে। ডান দিকে গেলে খেয়াল করো যে সিগনেট রিংটা একটু ফাঁপা থাকে। তো এটা যখন ফেটে যায় তখন তোমরা খেয়াল করো কোনো একটা বেলুন ফোলানোর পর সে বেলুনটাকে থেকে যদি হাওয়া বের হয়ে যায় তাহলে বেলুনটা কেমন চুপসে যায়। চুপসে গিয়ে সেটা কিন্তু আর সে আগের আকৃতিতে থাকে না, গোলাকার সুন্দর শেপে থাকে না, তখন সেটা এলোমেলো শেপের হয়ে যায়। হ্যাঁ, তো এখানেও তাই হয়েছে। দেখো যে সিগনেট রিং স্টেজটা থেকে যখন তারা আর একটু ম্যাচিওরড হয় তখন সিগনেট রিংটা আস্তে আস্তে এলোমেলো শেপ হয়ে অ্যামিবার মতো দেখতে হয়। তোমরা অ্যামিবা জানো দেখতে কেমন। অ্যামিবার কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই, তারা এলোমেলো শেপ। তো পরবর্তী স্টেজটাই এই জন্য এটার নাম দেয়। পরবর্তী স্টেজটা ছবিটা দেখলেই বুঝতে পারবে যে সিগনেট রিং থেকে তারা তাদের শেপটা রিং আকৃতি নেই, সেটা হয়ে যায় এলোমেলো শেপের বা অ্যামিবার মতো দেখতে হয়ে যায়। এই জন্য এই স্টেজটা নাম দেওয়া হয়েছে অ্যামিবয়েড স্টেজ। অ্যামিবয়েড স্টেজে খেয়াল করো, অ্যামিবয়েড স্টেজে এসে তার যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা তখন পর্যন্ত একটাই থাকে। হ্যাঁ, এতক্ষণ ধরে যে আমরা এই যে নিচ থেকে যে উপরের দিকে আসলাম, হ্যাঁ, এই যে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড অবস্থা থেকে ট্রফোজয়েড থেকে সিগনেট রিং থেকে অ্যামিবয়েড স্টেজ, এই প্রত্যেকটা স্টেজে কিন্তু নিউক্লিয়াস একটাই ছিল, বিভাজিত হয় নাই। কিন্তু অ্যামিবার স্টেজ পরবর্তীতেই দেখো ওদের একটা নিউক্লিয়াস হয়ে যায় বিভাজিত হয়ে অনেকগুলো। আমরা জানি যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নামই হচ্ছে সাইজন্ট, যেটা আমরা একটু আগেও জেনে এসেছি। তো এইখানেও লোহিত রক্তকণিকার বেলায়ও ওই যে ম্যালেরিয়া পরজীবীটা যে ঢুকেছিল সেটাও সেম সাইজন্ট অবস্থা তৈরি করে। এরপর কি হয় দেখো, চিত্রটা আবার নিচের দিকে যাচ্ছে। সাইজন্ট অবস্থা থেকে খেয়াল করো প্রত্যেকটা যে নিউক্লিয়াস তৈরি হলো, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে আবার সেই ব্লু কালারের, এই যে যেটা চিত্রে তোমাদের বোঝার সুবিধার জন্য কালারিং করা হয়, তো এই যে ব্লু কালারের যে সাইটোপ্লাজমগুলো সেগুলো জমা হওয়া শুরু হয় প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে। এই অবস্থাকে তখন বলা হয় মেরোজয়েড, যেটা আমরা একটু আগে জেনে এসেছিলাম যে ওটাকে ওই যকৃত কোষে ক্রিপ্টোজয়েড বলা হয়। কিন্তু এখানে লোহিত রক্তকণিকার বেলায় যখন সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হয়ে একটা পূর্ণাঙ্গ কোষ তৈরি করে তখন তাদেরকে বলা হয় মেরোজয়েড। এরপরে যা তাই
যা কাজ করতে আসছিল তাই করবে। কাজ কি? যে ওরা একটা একটা করে কোষ নষ্ট করবে। তো এখন হচ্ছে এই যে লোহিত রক্তকণিকাকে যে একটু আগে আক্রমণ করেছে, একটা জলজান্ত লোহিত রক্তকণিকা ভালো ছিল, তার ভিতরে তারা এতগুলা জিনিস তৈরি করলো, করে লাস্টে এসে কি করলো, লোহিত রক্তকণিকাকে ফেটে সে ভেতরে তৈরি হওয়া নতুন কোষগুলো বেরিয়ে আসলো। তো এটাকেই বলা হচ্ছে যে লিবারেশন অফ এরিথ্রোসাইটিক মেরোসাইটস। তো এসেই কি করবে, দুইটা আকৃতির জিনিস তৈরি করবে। একটা তৈরি করবে কি, খেয়াল করো, ম্যাক্রোগ্যামিটোসাইট, আর আরেকটা তৈরি করবে মাইক্রোগ্যামিটোসাইট। এই গেল ওদের তৈরি হওয়া দুইটি প্রোডাক্ট তৈরি হলো, আর অপরদিকে আবার নতুন রেড ব্লাড সেলকে অ্যাটাক করা শুরু করলো। তাহলে এখানে তিনটা কাজ হয়, লাস্টে একদম ফাইনাল কাজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ওরা ম্যাক্রোগ্যামিটোসাইট তৈরি করে, আর একটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট তৈরি করে, আর নতুন রেড ব্লাড সেলকে তারা আক্রমণ করে। এখন খেয়াল করো, এই যে ম্যাক্রোগ্যামিটোসাইট আর মাইক্রোগ্যামিটোসাইট, ওরা এখন কি করবে? এরাই হচ্ছে, দেখো, ম্যাক্রো যেটা অর্থাৎ আকারে বড়, নিউক্লিয়াসটা আকারে বড়, হ্যাঁ, আর পুরো কোষটা আকারে ছোট, ঠিক আছে, এটা হচ্ছে পুরুষ, অর্থাৎ পুংগ্যামিট তৈরি হলো। কার? মশা, এই ম্যালেরিয়ার পরজীবীর। আর আরেকটা হলো কি, মাইক্রোগ্যামেটোসাইট, অর্থাৎ সেটা হচ্ছে নিউক্লিয়াসটা ছোট, কিন্তু হ্যাঁ, নিউক্লিয়াসটা ছোট হয়, আকারে অনেক বড় হয়, তো এই জন্য এটা বলা হয় ম্যাক্রো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? তাহলে মানব দেহে শুরুতে যখন স্পোরোজয়েডটা ঢুকে যকৃত কোষকে আক্রমণ করে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি চক্র শুরু করে। তা যখন একটা সেল ফেটে বেরিয়ে এসে আরেকটা সেলের ভিতর প্রবেশ করে তারা ধ্বংস করা শুরু করে, তখন শুরু হয় এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এভাবে প্রি আর এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির মাধ্যমে হেপাটিক সাইজোগনি শেষ হয়। হেপাটিক সাইজোগনিতে যে প্রোডাক্ট উৎপন্ন হয় তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে বড় আর একটা প্রোডাক্ট ছোট। বড়টা আবার নতুন যকৃত কোষকে আক্রমণ করে হেপাটিকটাকে চালু রাখে, আর যেটা ছোট মাইক্রো গ্যামেটোসাইট ছিল সেটা লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি চক্রটা চালু করে। তো তোমাদের সামনে এই চিত্রটা দেখতেই পাচ্ছ যে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের শেষে লাস্টে কি তৈরি হয়, আরও দুটো প্রোডাক্ট তৈরি হয়, যার একটা হচ্ছে পুংগ্যামিট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামিট। এই পর্যন্ত এসে স্ত্রী গ্যামিট পুংগ্যামিট তৈরি করার মাধ্যমেই তাদের অযৌন জনন পদ্ধতিটা তৈরি হয়। আর এই স্ত্রী গ্যামেট পুংগ্যামিট যখন তৈরি হয়ে গেল অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির শেষে, তখন এরা এই গ্যামেটোসাইট দুটা 7 দিনের বেশি বাঁচে না। কিন্তু ওই স্ত্রী গ্যামেট পুংগ্যামিট থাকা অবস্থায় 7 দিনের ভেতরে যদি কোনো ভালো মশা, অর্থাৎ কোনো বাহক না, সে নর্মাল সুস্থ মশা, সেই মশা এসে যদি এই অসুস্থ ব্যক্তিকে কামড় দেয়, তখনই কি হবে, রক্তের মাধ্যমে এই পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিটটা মশার দেহে ঢুকে যাবে। আমরা কি সাইকেলটা বুঝতে পারছি? অর্থাৎ প্রথমে একটা বাহক মশা পরজীবী এসে মানুষকে দিয়ে গেল, মানুষের ভিতরে হেপাটিক আর অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ঘটলো, যেখানে একদিকে তার যকৃত কোষ নষ্ট হয় আর একদিকে তার লোহিত রক্তকণিকা নষ্ট হয়। এভাবেই আমরা ম্যালেরিয়ার লক্ষণ ধরতে পারি যখন মানুষের কোষগুলো নষ্ট হওয়া শুরু হয়। আর মানুষের অ্যারিথ্রোসাইটিক সাইজোগনির শেষে দুই ধরনের গ্যামিট তৈরি হয়, একটা পুংগ্যামিট আর একটা স্ত্রী গ্যামিট, যেটা কিনা ওই পরজীবীটার গ্যামিট। তো এই পরজীবী যদি মশার কোনো একটা বাহকহীন মশা পায়, অর্থাৎ যে মশাটার ভিতরে পরজীবী নাই, সে ভালো সুস্থ, সে যদি ওই ম্যালেরিয়া আক্রান্ত মানুষটাকে কামড় দেয়, তাহলে মশার ভিতরে এসে তখন ওই পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিটটা চলে আসে। এখন কথা হচ্ছে, আসার পরে কি হয়? এটা তো মানুষকে ধ্বংসের অবস্থা তো দেখলামই, এবার আসো মশার দেহে কি করবে। এই যে খেয়াল করো, মশার দেহে তখন জীবনচক্রটা চালু হয়ে যায়। দেখ, খেয়াল করো যে আগের ছবিটা লাস্টে যে দুই ধরনের ম্যাক্রোগ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট দেখা যাচ্ছে একদম, তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনের একদম ডান দিকের কোণার নিচে দেখো যে ম্যাক্রোগ্যামেটোসাইট আর মাইক্রোগ্যামেটোসাইট যে দুটো তৈরি হলো, এই দুইটাই আবার পরবর্তীতে যখন মশার দেহে চলে গেল, তখন তোমরা যে এই এখন স্ক্রিনে দেখো, স্ক্রিনে সব একদম উপরের ডান দিকে উপরে দেখো, সেই যে দুইটা মাইক্রোগ্যামেটোসাইট আর ম্যাক্রোগ্যামেটোসাইট মানুষের লোহিত রক্তকণিকার শেষে তৈরি হয়েছিল নষ্ট করে, সেই দুইটা এখন মানুষ কার দেহে চলে আসছে? মশার দেহে চলে আসছে। এখন এই মশার দেহে আসার পর এখান থেকে শুরু হবে তাদের যৌন জনন। এবার আসো, খেয়াল করো চিত্রটা, সবাই একটু খেয়াল করি
যে দেখো মাইক্রোগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইট। মাইক্রোগ্যামিটোসাইট হচ্ছে পুংগ্যামিট আর ম্যাক্রোগ্যামিটোসাইট হচ্ছে স্ত্রীগ্যামিট। মাইক্রোগ্যামিটোসাইট থেকে দেখো অসংখ্য পুংগ্যামিট তৈরি হয়, আর ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে দেখো গোলাপি কালারের একটা ম্যাক্রোগ্যামিট তৈরি হয়। খেয়াল করেছো? তো এই গোলাপি কালারের ম্যাক্রোগ্যামিট আর ব্লু কালারের মাইক্রোগ্যামিট, এই দুইজন নিষেক করে। নিষেক মানে আমরা জানি যে এদের মধ্যে ফার্টিলাইজেশন বা যৌন জনন ঘটে। এরপর ব্লু কালারের মাইক্রোগ্যামিট আর পিঙ্ক কালারের ম্যাক্রোগ্যামিট, এই দুইজন মিলিত হয়ে তৈরি করে উওকিনেট, ইয়েলো কালারের উওকিনেট। তোমরা সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। উওকিনেট হলুদ রঙের, সেই উওকিনেটটা এই পর্যন্ত হয় মশকির ক্রপের লুমেনে। সেই লুমেন থেকে দেখো একটা ডট 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 লাইন দেখা যাচ্ছে, এখানে লেখা এন্ট্রি ইনটু স্টমাক ওয়াল, অর্থাৎ তাদের যে ক্রপের প্রাচীর, সেই ক্রপের প্রাচীরে এই হলুদ বর্ণের উওকিনেটটা প্রবেশ করে। প্রবেশ করার পর তার নাম হয়ে যায় ওসিস্ট। ওসিস্ট থেকে দেখো, ওসিস্টের একটি কালো নিউক্লিয়াস ছিল, সেই কালো নিউক্লিয়াসটি অনেকগুলো বিভাজন করে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে। তারপর প্রত্যেকটা নিউক্লিয়াসের চারিদিকে সাইটোপ্লাজম জমা হওয়া শুরু হয়। সাইটোপ্লাজম জমা হয়ে যাওয়ার পর তারপরে তোমরা খেয়াল করো, লাস্টের যে সবুজ রঙের যে দুটো চিত্র দেখা যাচ্ছে, সবুজ রঙের চিত্রের নিচের চিত্রটা হচ্ছে ফরমেশন অফ স্পোরোজয়েডস। দ্যাট মিনস সেই যে মশার যেটা মানুষের দেহে তারা প্রবেশ করিয়েছিল স্পোরোজয়েড, সেই স্পোরোজয়েডটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হয়? মশার দেহে তৈরি হয়। আর কিভাবে তৈরি হয় তোমরা সেটা এতক্ষণ দেখলে। তো স্পোরোজয়েড তৈরি হওয়ার পর তখন তারা ওই যে দেখো সবুজ বর্ণের কোষটা থেকে বেরিয়ে হলুদ বর্ণের স্পোরোজয়েড বের হয়ে যায় এবং সেটা মশার লালা গ্রন্থে গিয়ে জমা হয়ে বসে থাকে। সেই মশাটা যখন আবার একটা সুস্থ মানুষকে কামড় দেয়, তখন তার মশার লালা রস থেকে এই হলুদ রঙের স্পোরোজয়েডগুলো আবার একটি সুস্থ মানুষের দেহে প্রবেশ করে হেপাটিক আর এরিথ্রোসাইটিক সাইটোগনি চালু করে। সুতরাং খেয়াল করলে যে এখানে মশা আর মানুষের মধ্যে দুটো সাইকেলের মাধ্যমে ম্যালেরিয়া কি করে, তার মানে প্লাজমোডিয়াম কি করে, এই ম্যালেরিয়ার রোগটা সৃষ্টি করে। সুতরাং আশা করি ম্যালেরিয়ার জীবনচক্র নিয়ে তোমাদের সমস্যাগুলো আমি দূর করতে পেরেছি। তো শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ম্যালেরিয়ার দেহে এই যে একবার মানুষের দেহে অযৌন জনন করছে, আবার মশার দেহে যৌন জনন করছে। এই অযৌন আর যৌন, এই যে যাদের জীবনচক্রে দুটো জিনিসই স্পষ্ট দেখা যায়, সেটাকে বলা হয় যৌনক্রম। এখানে দেখো যে উপরে যৌনক্রম কথাটা লিখেছি, অর্থাৎ ম্যালেরিয়ার জীবাণুতে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এই চিত্রটা যদি খেয়াল করো, মাঝে যে মশাগুলা যে পার্টিশনটার উপরে বসে আছে, এটা হচ্ছে আমাদের স্কিন, অর্থাৎ মানুষের স্কিন। তো মশা যখন কামড় দিল, কামড় দিয়ে উপরে দেখো, উপরে ডানে সাইকেল ইন হিউম্যান, আর উপরে বাম পাশে লেখা সাইকেল ইন মসকিউটো। অর্থাৎ সাইকেল ইন হিউম্যানে কি কি হয় দেখো, এই স্কিনের ভেতরে কি হয়, প্রথমে তারা হেপাটিক সেলকে কামড় দেয়, মানে হেপাটিক সেলের ভিতরে ঢুকে যায়। হেপাটিক সেল মানে হচ্ছে কি, যকৃত কোষ। যকৃত কোষের ভিতরে ঢুকে আস্তে আস্তে তারা মেরোজয়েড তৈরি করে। এরপর তারা এরিথ্রোসাইটকে আক্রমণ করে, এই যে বেগুনি কালারের এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট মানে কি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে আক্রমণ করার পর ফাইনালি লাস্টে আবার নিচের দিকে স্কিনের কাছাকাছি দেখো কি তৈরি হয়, গ্যামিটোসাইট তৈরি হয়। একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তারপর সেই গ্যামিটোসাইট অবস্থা 7 দিন বেঁচে থাকে। এর মধ্যে যখন নিচের দিকে যে আরেকটা মশা দেখতে পাচ্ছ, এই মশাটা হচ্ছে সুস্থ মশা। ও যখন এসে মানুষের দেহ থেকে আবার রক্তটা চুষে নেয়, তখন সেই রক্তে মশার ভিতরে ঢুকে পড়ে ম্যাক্রোগ্যামিট আর মাইক্রোগ্যামিট। সেখান থেকে হয় জাইগোট, জাইগোট থেকে হয় উওকিনেট, উওকিনেট থেকে হয় উওসিস্ট, উওসিস্ট থেকে হয় আবার সেই স্পোরোজয়েড, যেটা মশার স্যালাইভারি গ্ল্যান্ড বা লালারসে জমা হয়ে বসে থাকে। সেই মশাটা আবার একটু সুস্থ মানুষকে কামড় দিলে সেই সাইকেলটা আবার কন্টিনিউ হয়। তো তোমরা দেখতে পেলে যে এটা হচ্ছে তার সুস্পষ্ট যৌনক্রম, অর্থাৎ মানুষের দেহে অযৌন জনন আর মশার দেহে যৌন জনন পদ্ধতির মাধ্যমে একটি মশা
একটি ম্যালেরিয়ার পরজীবী তার জীবনচক্রের মাধ্যমে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। এই হয়ে গেল তোমাদের ম্যালেরিয়ার জীবনচক্র নিয়ে আলোচনা। লাস্ট আমরা যে বিষয়টি একটু আলোকপাত করব সেটা হচ্ছে ম্যালেরিয়াকে কিভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। তো দেখো এখানে 3টা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলেছি। একটা হচ্ছে মশকি নিধন, আরেকটা হচ্ছে মশকের দংশন থেকে আত্মরক্ষা, আর যে ম্যালেরিয়াগ্রস্ত রোগীর চিকিৎসা। তোমরা আশা করি এই জিনিসগুলো বুঝবে, কারণ তোমরা জানো যে এটা নিয়ে অনেক ধরনের লিফলেট বিতরণ থেকে শুরু করে অনেক ধরনের আলোচনা, অনেক রকমের গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে। তো ম্যালেরিয়া নিধন মশকি নিধন অর্থাৎ মশার মাধ্যমেই, যেহেতু অ্যানোফিলিস মশার মাধ্যমেই যেহেতু এই রোগটা সৃষ্টি হচ্ছে, সো মশাকে নিধন করাটা খুবই গুরুত্বপূর্ণ। মশা যেন এখানে সেখানে জমতে না পারে, মশার লার্ভাগুলো যেন বড় না হয়, সেক্ষেত্রে আমরা নজর রাখবো। যেখানে সেখানে যেন পানি জমে না থাকে, সেই জিনিসগুলো আমরা খেয়াল করব। এরপর হচ্ছে মশা তো বংশবিস্তার রোধে আমরা কাজ করবই, কিন্তু তারপরেও কি মশা বংশবিস্তার করবে না? করছে। এবং ম্যালেরিয়ার জীবাণুটাকেও তারা বহন করে নিয়ে যাচ্ছে। এখন সেই মশা থেকে আমরা কিভাবে নিজেদের বাঁচাতে পারি? সেক্ষেত্রে আমরা ঘরে কয়েল ধরিয়ে রাখতে পারি, বা সন্ধ্যা হলে আমরা দরজা জানালা বন্ধ করে দিব, যাতে মশা প্রবেশ করতে না পারে। এছাড়া ধরো দিনের বেলায় মশা কামড়ানোর সম্ভাবনা বেশি থাকে, তো সেক্ষেত্রে মশারি টানিয়ে ঘুমাবো। ছোট বাচ্চাদেরও মশারির ভিতরে রাখবো, এবং খেয়াল করবো যেন গায়ে মশা বসে কামড় দেওয়ার সুযোগ না পায়। তো এই জিনিসগুলো করলে আসলে অনেকটাই প্রিভেন্ট করা সম্ভব। আর যার ম্যালেরিয়া হয়ে যায়, সেক্ষেত্রে ম্যালেরিয়াগ্রস্ত রোগীকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করব। আর ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হয়েছে অনেক বছর পর, তো সেক্ষেত্রে ভ্যাকসিন দিয়ে নিয়ে ফেলার চেষ্টা করব। লাস্টে তোমাদের আরেকটি এখানে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, সুতরাং এই প্রশ্নটা দেখলে তোমরা ধারণা পাবে যে এই ম্যালেরিয়া অংশটি থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে। সুতরাং আজ এই পর্যন্তই। আশা করি সবাই সবার ধারণাটা ক্লিয়ার হয়েছে। সবার এই চ্যাপ্টারের যাবতীয় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে আমরা 3টি পর্বে আলোচনা করেছি। ইউটিউবে তোমাদের এই 3টি আমাদের যে ঢাকা কমার্স কলেজের যে ভিডিও চ্যানেলটি আছে ইউটিউবে, সেখানে এই অধ্যায়ের 3টি পর্ব, এই 3টি পর্বে আমি এই অধ্যায়টি শেষ করেছি। আজকে এটি শেষ পর্ব ছিল। সুতরাং এই 3টি পর্ব দেখলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে ধারণাটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। টিল দেন, স্টে সেফ।